প্রাণঘাতী তেজস্ক্রিয় ধাতু ক্যালিফোর্নিয়াম রাখার সন্দেহে গ্রেফতার নকশালবাড়ি তৃণমূল নেত্রীর স্বামী। গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমৃতা এক্কার স্বামী ফ্রান্সিস এক্কা। তবে পরে জানা গেল উদ্ধার হওয়া মৌল আদতে ক্যালিফোর্নিয়ামই নয়, বাংলাদেশি জঙ্গিদের ভুয়ো ক্যালিফোর্নিয়াম বেচে টাকা কামিয়ে নেওয়ার ছক। নকশালবাড়ি ঘটনায় জোর জল্পনা। বেশি সময় ধরে সংস্পর্শে থাকলে অবধারিত মৃত্যু। এমনই দুর্মূল্য ও ভয়ঙ্কর পারমাণবিক পদার্থ ক্যালিফোর্নিয়াম রাখার সন্দেহে গ্রেপ্তার নকশালবাড়ির তৃণমূল নেত্রীর স্বামী ফ্রান্সিস এক্কা। তবে শেষ পর্যন্ত দেখা গেল যাকে ক্যালিফোর্নিয়াম মনে করা হচ্ছিল তা আদৌ ক্যালিফোর্নিয়াম নয়। শিলিগুড়ি লাগোয়া ফাঁসি দেওয়া অঞ্চলে এই ব্যক্তি, যার নাম ফ্রান্সিস এক্কা, তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য অমৃতা এক্কার স্বামী। তার বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপের তথ্য পেয়েছিল ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ। কিন্তু কি এই ভয়ঙ্কর পারমাণবিক ধাতু ক্যালিফোর্নিয়াম? অত্যন্ত তেজস্ক্রিয় ধাতু এই ক্যালিফোর্নিয়াম। ক্যালিফোর্নিয়াম ল্যাবরেটরিতে মানুষের হাতে তৈরি শক্তিশালী নিউট্রন বিকিরক হিসেবে পরিচিত। 1950 সালে ক্যালিফোর্নিয়ায় এই ধাতু আবিষ্কার হয়। মূলত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতেও। ভারতে 1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম আনুমানিক 17 কোটি টাকা। আসল হোক বা নকল, নকশালবাড়ির ক্যালিফোর্নিয়াম কেলেঙ্কারি সামনে আসার পর থেকেই তুঙ্গে জল্পনা। পাশাপাশি ডিআরডিওর একাধিক নথি উদ্ধার হয় সেই বেলগাছিয়া চা বাগান থেকে। কোথা থেকে আসলো এই ধরনের এত গুরুত্বপূর্ণ জিনিস তা নিয়ে ইতিমধ্যে আর্মি ইন্টেলিজেন্স তদন্ত করতে শুরু করেছে। পাশাপাশি খবর দেওয়া হয়েছে ডিআরডিওতে। নকশালবাড়িতে বসে কোন দেশ বিরোধী পরিকল্পনার ছক কষছিলেন তৃণমূল নেত্রীর স্বামী? এটা হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এগুলো যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা হয়। আইএসআই থেকে শুরু করে লস্কর-ই তৈবা থেকে শুরু করে পাকিস্তানের সমস্ত জাতীয় উগ্রপন্থী বলছেন, সন্ত্রাসবাদী বলছেন, তাদের সাথে যোগ থাকতেও পারে। 2021 সালেও কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে সন্দেহজনক ধাতু। পরে জানা যায় সেটি আদৌ ক্যালিফোর্নিয়াম নয়। নকশালবাড়ির এই ঘটনায় শঙ্কিত সকলেই, বিশেষত চিকেন নেকের মতো সংবেদনশীল এলাকা হওয়ায় উদ্বেগ আরও বেশি। চুরি দুর্নীতিতে হাত পাকানো তৃণমূল কি এবার সরাসরি দেশবিরোধী কার্যকলাপেও যুক্ত হতে শুরু করেছে? রিপাবলিক বাংলা। অশান্ত বাংলাদেশ, আর সেই অশান্ত বাংলাদেশে এবার ভারতের জাতীয় পতাকার অবমাননা। বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকার অপমান করা হয়। ভারতের পতাকার অপমান নিয়ে বিশ্বজুড়ে নিন্দা ইউনূস সরকারের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এবার কি দেওয়া হচ্ছে জঙ্গিপাঠ? বাংলাদেশে অশান্তির শুরু থেকেই ভারত বিরোধী জিগির তোলে জামাতিরা। দেশের অভ্যন্তরে আগুন নেভানো নয়, ভারতকে আক্রমণেই বেশি মনোযোগ দেয় জামাতরা। ওঠে ভারত বিরোধী স্লোগানও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছিল ভারতকে টুকরো করে দেওয়ার হুঁশিয়ারিও। সবকিছুকে ছাপিয়ে এবার বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত অপমান। বাংলাদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পতাকার অবমাননা। বিখ্যাত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটেও ভারতীয় পতাকার অবমাননা করা হয়। পতাকার অপমান করে পড়ুয়ারা থেকে শিক্ষকরাও। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কি এই জঙ্গি পাঠই দেওয়া হচ্ছে? তো কদিন ধরে দেখতে এসেছি বাংলাদেশে এই ভারতীয় জাতীয় পতাকার উপরে কলেজের সামনে, বিভিন্ন ইউনিভার্সিটির সামনে তারা এই জাতীয় পতাকা করে তারা পা দিয়ে মারিয়ে যাচ্ছে। তো এইটা ভারতের অপমান, ভারতবাসীর জন্য এটা অপমান। কোনো দেশের জাতীয় পতাকাকে এইভাবে অপমান করা যায়? ভারতের থেকে সমস্ত সুবিধা নিয়ে ভারতের জাতীয় পতাকাকেই অপমান করার সাহস কিভাবে পায় বাংলাদেশিরা? আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। তিনি হাজিরার ইতিহাসটা আমার মনে হয় বাংলাদেশের লোকেদের একবার পড়া দরকার।
যে তার দেশ মাতৃকাকে ভালোবাসার জন্য, দেশকে ভালোবাসার জন্য কিংবা ঝান্ডাকে ভালোবাসার জন্য একাধিক গুলি খাওয়ার পরেও কিংবা ঝান্ডাকে উঁচুতে তুলে রেখেছিল। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে যেটা হচ্ছে অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এরপরেও কি শুধু বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকবে ভারত সরকার, নাকি কোনো বড়সড় পদক্ষেপের পথে ভারত? রিপাবলিক বাংলা। মমতা ব্যানার্জি এবং সিপিএম যেখানে বক্তব্য বিবৃতি দিয়েই দায় সারছে, আর সেখানেই বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বলতে রাস্তায় নামছে আইএসএফ। পুলিশি বাধা উপেক্ষা করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ডেপুটেশনও জমা দিল আইএসএফ। মিছিল থেকে সরাসরি উঠল ইউনূস বিরোধী স্লোগান। বাংলাদেশে নিয়ে মিছিল আইএসএফ এর হিন্দু চিন্তা নাকি পিঠ বাঁচানোর কৌশল, জোর করে ধর্মনিরপেক্ষ প্রমাণের চেষ্টা? মমতার বিবৃতিতেই দায় সারা তৃণমূলের। বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ, বিধানসভায় বিজেপির প্রস্তাব খারিজ করা হয়েছে বলেই জানতে পারা যায়। বাম তৃণমূলের এখনো কোনো পাত্তা নেই। তার আগেই বাংলাদেশের হিন্দুদের হয়ে পথে নেমে চমক দিল আইএসএফ। শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বামেরা যেখানে পদ্মাপাড়ের হিন্দুদের কথা বলতে গিয়ে ঢোক গিলছে, সেখানে কোনো রাগ ঢাক না রেখে হিন্দু নিপীড়নের জন্য ইউনূস সরকারের কাছে জবাবদিহির দাবি করল তাদের শরিক। মোহাম্মদ ইউনূস তাকে জবাব দিতে হবে, এই দাবিটা বারবার আইএসএফ তুলছে এবং এই থেকে একদম স্পষ্টত প্রশ্ন তুলছেন আইএসএফ নেতৃত্ব, কেন মোহাম্মদ ইউনূস এই জামাতিদের দালালি করতে গিয়ে হিন্দুদের উপর আক্রমণ শানাচ্ছেন। কলকাতার মিছিল থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিও জানিয়েছে আইএসএফ। অবিলম্বে মুক্তি দিতে হবে। চিন্ময় মহারাজকে কেন গ্রেফতার করলো? এবং আগামীতে যদি এর ব্যবস্থা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করব। ওরা এই ঘরের মধ্যে এসি রুমে বসে থাকবে, আর বাংলাদেশে হিন্দু ভাইরা ইসকনের মন্দিরের পুরোহিতরা তারা জেলের মধ্যে থাকবে। চিন্ময় কৃষ্ণ না। আইএসএফ এর মিছিল প্রথমে ব্যারিকেড দিয়ে আটকায় কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ সমর্থকরা। এই পর্যন্ত 44 আছে, যার কারণে পুলিশ ওদেরকে বাঁচাতে চাইছে। ওরা ভাবছে হয়তো বাংলাদেশের মতো আমরাও এখানে ওদেরকে যে পিটিয়ে মারবো, এরকম কিছু হয়তো ভাবছে। ভয় পাচ্ছে, মোহাম্মদ ইউনূস তো পাচ্ছেই, ভয় তো পাচ্ছেই। পুলিশি বাধা পেরিয়ে হাই কমিশনে পৌঁছায় আইএসএফ প্রতিনিধি দল। প্রথমে ডেপুটেশন জমা নিতে চায়নি বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রতিবাদে হাই কমিশনেই বসে পড়েন তারা। শেষ পর্যন্ত ডেপুটেশন জমা নিতে বাধ্য হয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। ডেপুটেশন জমা দেওয়ার পর স্পষ্ট বার্তা নওশাদ সিদ্দিকের, কিন্তু আমরা ভোট ব্যাংকের জন্য আসিনি রাজনীতির ময়দানে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, সমাজকে মেসেজ দিতে এসেছি। মেসেজটা আজকে আমাদের উপস্থিতি বুঝতেই পারছেন কি মেসেজ আমরা দিচ্ছি, যে আমরা অত্যাচারীদের পাশে থাকবো। এদিকে বাংলাদেশের ঘটনা নিয়ে বিধানসভায় ক্রমাগত সোচ্চার বিজেপিও। তবুও হুঁশ নেই এই রাজ্যের শাসক দলের। শুক্রবারও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যায় বিধানসভায়। প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়। এখন মুখে বন্ধ, মুখে খুলেও। বাংলাদেশের হিন্দুদের হয়ে বলতে গিয়ে গলদঘর্ম মমতা হিন্দু শব্দ উচ্চারণ করতে পারেন না। বামেরা তো উল্টে বাংলাদেশ নিয়ে বিবৃতিতে ছোট করে দেশকে। ভোট বৈতরণী পার হতে গিয়ে হিন্দুদের আর কত অপমান করবে এ দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ লিবারেলরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।